আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারের একটা পার্ট, যেটা হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট অ্যান্ড বায়ো ফার্টিলাইজার। অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে বর্তমানে দেখো আমাদের শরীর খারাপ হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড যেগুলো ব্যবহার করা হচ্ছে খাবারের মধ্যে। তো সেইগুলো কিন্তু দেখা যায় যে পোকামাকড়কে আটকে দিচ্ছে হয়তো, বা মানে কোনো মাটির গুণাবলীকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই কেমিক্যাল পেস্টিসাইড যেগুলো রয়েছে যেমন ডিডিটি বা এই পদার্থগুলো, এগুলো আস্তে আস্তে খাবারের মাধ্যমে সেগুলো কিন্তু বিভিন্ন মানে ফুড চেন, খাদ্য শৃঙ্খলের বিভিন্ন জীবের মধ্যেতে ধীরে ধীরে সেগুলোর পরিমাণ বাড়ছে, এবং আস্তে আস্তে এইগুলোর জন্য বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা যাচ্ছে, যার জন্য দেখা যায় যে কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ইনসেকটিসাইড যেগুলো ব্যবহার করা হচ্ছে তাতে ফলন কিছুটা ভালো হলেও তার ক্ষতিকারক প্রভাব কিন্তু আমাদের দেহেতে অনেক বেশি পড়ছে। এবং যার কারণে আমরা জানি যে বায়ো ম্যাগনিফিকেশান বা বায়ো অ্যাকুমুলেশান এইরকম ঘটনাগুলো দীর্ঘদিন ধরে ঘটতে থাকে, এবং যার কারণেই বর্তমানে কিন্তু আমাদের বিভিন্ন রকমের শরীর অসুস্থতার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্যই বর্তমানে যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ইনসেকটিসাইড বা কেমিক্যাল ম্যানিওরগুলোকে বাদ দিয়ে তার বদলে বায়ো পেস্টিসাইড বা বায়ো ফার্টিলাইজার ইউজ করা। তাতে দেখা যাবে যে অ্যাকচুয়ালি ফলনের পরিমাণ হয়তো কিছুটা সামান্য হলে কমতেও পারে, বা যদি ঠিকঠাক অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি ইউজ করা হয় তাহলে দেখা যাবে ফলন কিন্তু আবার বেশিও হতে পারে। কিন্তু এখানকার সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, যে এই ধরনের যদি আমরা বায়ো পেস্টিসাইড বা বায়ো ফার্টিলাইজার ইউজ করি তার কিন্তু কোনো ক্ষতিকারক প্রভাব আমাদের দেহেতে কখনোই পড়বে না। এটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। তো যখনই আমরা এরকম অর্গ্যানিক মলিকিউলকে ইউজ করছি তখন সেই পদ্ধতিকেই অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে অর্গ্যানিক ফার্মিং বা অর্গ্যানো ফার্মিং। যেমন আমাদের সিকিম, আমাদের পাশের যে রাজ্য রয়েছে সিকিম, সিকিম কিন্তু একদম বলা হয় সেটা হচ্ছে অর্গ্যানিক স্টেট। তার কারণ হচ্ছে সিকিমের ক্ষেত্রে তারা কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ইনসেকটিসাইড কেউ ইউজ করে না, সবাই বায়ো পেস্টিসাইড বা বায়ো ফার্টিলাইজার অ্যাকচুয়ালি ইউজ করে। তো সেই জন্য সেই রকম কথা ভেবে আমাদেরও উচিত হচ্ছে আস্তে আস্তে পুরোপুরি অর্গ্যানো ফার্মিং বা অর্গ্যানিক ফার্মিংয়ের দিকে যাওয়ার। তাতে দেখা যাবে যে আমাদের শারীরিক সুস্থতা সেটা অনেকটাই কিন্তু বজায় থাকবে। এবার আমরা পড়ব যে কিভাবে এই কাজগুলো করা সম্ভব, বা কোন কোন জীব এমন আছে যেগুলোকে আমরা কাজে লাগিয়ে এই সমস্ত কাজগুলো করতে পারি। এবার যে সমস্ত অ্যানিম্যাল বা মাইক্রোবস যারা এই সমস্ত কাজেতে অ্যাকচুয়ালি হেল্প করছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি বলি বায়ো কন্ট্রোল এজেন্ট। এবার বায়ো কন্ট্রোল এজেন্টের মধ্যে দেখো বেশ কিছু এক্সাম্পল এখানে পড়ছি, যেমন লেডিবাগ ব্রিটেল। এই লেডিবাগ ব্রিটেল হচ্ছে অ্যাকচুয়ালি হার্বিভোর একটা ইনসেক্ট যারা প্লান্ট প্রোডাক্টকে খায়। তো এদেরকে কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি কার্নিভোর বা মাংসাশী কিছু পতঙ্গ ওখানে ছেড়ে দেওয়া হয়। যেমন দেখো এটা হচ্ছে লেডিবাগ ব্রিটেল, আর হার্বিভোর ইনসেক্ট যেটা ছিল এটা হচ্ছে অ্যাফিড। আমি ভুল বললাম, যে অ্যাফিড হচ্ছে অ্যাকচুয়ালি হার্বিভোর ইনসেক্ট যারা তোমার অ্যাকচুয়ালি উদ্ভিজ্জ খাবার খায়, আর লেডিবাগ ব্রিটেল হচ্ছে কার্নিভোর। তো যেটা করা হয় সেটা হচ্ছে যে হার্বিভোর ইনসেক্টগুলো উদ্ভিদের ক্ষতি করে, তো সেই জন্য লেডিবাগ ব্রিটেল ওখানেতে ছেড়ে দেওয়া হয়, যেগুলো হচ্ছে কার্নিভোর ইনসেক্ট, যারা গিয়ে কি করবে এই হার্বিভোর ইনসেক্টগুলোকে খেয়ে ফেলে। তার জন্য অটোমেটিক্যালি কি করবে যে এটা কিন্তু দেখো যে অণুজীব, মানে আমি এখানে একটা মানে কোনো একটা ইনসেক্টকে মারার জন্য সেকেন্ড একটা ইনসেক্টকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি। এবার এখানে যেমন দেখো ইনসেক্টকে ইউজ করছি, কোনো কোনো জায়গাতে এখানে মাইক্রোবস ইউজ করা যেতে পারে, সেটা আমরা চ্যাপ্টারের যত পরের দিকে যাব সেইগুলো সম্পর্কেও দেখবে আমরা পড়বো। এবার অন্যদিকে দেখো আরও যেটা হয় যে ইনসেক্টের যে লার্ভাগুলো হয় সেই লার্ভাগুলো বেশিরভাগই জলে থাকে। এবার সেই কারণে যেখানে অ্যাকচুয়ালি ধরো ধান বা গম এগুলো বসানো হয়েছে তার নিচের যে জল রয়েছে সেই জলেতে অনেক সময় ছোট ছোট কিছু মাছ চাষ করা যেতে পারে, যেগুলো হচ্ছে গাপ্পি, গাম্বুসিয়া, তেলাপিয়া। এই মাছগুলোর হয়তো ইকোনমিক ইম্পর্টেন্স খুব বেশি নেই, কারণ এগুলোকে বাজারে বিক্রি করে যে সেখান থেকে কোনো মানে অর্থ পাওয়া যায় বা কিছু তা না, কিন্তু এর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই মাছগুলো যদি থাকে তাহলে এরা কি করবে, জলের মধ্যে ইনসেক্টের যে লার্ভাগুলো রয়েছে তাদেরকে সব খেয়ে ফেলবে। তার জন্য অটোমেটিক্যালি কিন্তু ইনসেক্টের যে গ্রোথটা সেটাকে অনেকটা গ্রোথ রেটটাকে কমিয়ে দেবে। আবার অনেক জায়গাতে যেমন স্নেল, শামুক, দেখবে কপি জাতীয় যখন ফসল চাষ করা হয় তখন কপির কিন্তু খুব ক্ষতি করে সেটা হচ্ছে শামুক। তো এই জাতীয় জিনিসগুলোকে মানে শামুককে কন্ট্রোল করার জন্য সেখানে বিভিন্ন রকমের গোল কৃমি সেখানে লার্ভা স্প্রে করা যেতে পারে, এবং তার ফলে যেটা হবে যে শুধু পার্টিকুলারলি
অ্যাকচুয়ালি এই মানে যে স্নেল যারা রয়েছে তারাই কিন্তু এফেক্টেড হবে। যেমন ওরকমই একটা গোলকৃমি যেটা, সেটা হচ্ছে ফ্যাজমার অ্যাবডিটিস। তো এটা পার্টিকুলারলি স্নেলকেই এফেক্ট করে, কিন্তু এটা হিউম্যান বডিতে এর কোনো এফেক্ট নেই। তার জন্য দেখো স্নেল যেগুলো রয়েছে সেগুলোই মারা যাবে এবং ফসল যেটা সেটা ভালো হবে, কিন্তু আমাদের দেহেতে এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। সেই রকমই দেখো বিভিন্ন অ্যানিম্যাল যেমন রয়েছে, সেরকমই বিভিন্ন মাইক্রো অর্গানিজমকেও আমরা ইউজ করতে পারি, বিভিন্ন অণুজীবকেও আমরা বায়ো কন্ট্রোলিং এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। তার মধ্যে সব থেকে পপুলার যেটা, সেটা হচ্ছে ব্যাসিলাস থ্রুইনজিয়েন্সিস যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া থেকে অ্যাকচুয়ালি ক্রাইজিন বলে একটা জিন আছে, সেই ক্রাইজিনটা কেটে নিয়ে সেটা অ্যাকচুয়ালি বর্তমানে বিভিন্ন বায়োটেকনোলজির হেল্প নিয়ে বিভিন্ন উদ্ভিদ যেগুলো আমাদের খাবারের জন্য চাষ করা হচ্ছে, ধান গম ভুট্টা, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তৈরি করা হচ্ছে বিটি ক্রপ। এই বিটি ক্রপের ব্যাপারটা হচ্ছে যে যখনই এই গাছের অ্যাকচুয়ালি কোনো পাতা বা কিছু কোনো ইনসেক্ট খায়, বিশেষ করে লেপিডোপ্টেরা, কোলিওপ্টেরা বা ডিপটেরা, এই গ্রুপে লেপিডোপ্টেরা মানে হচ্ছে প্রজাপতির গ্রুপটা, কোলিওপ্টেরা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিটেল যে গ্রুপটা হয় সেটা, আর ডিপটেরা মানে হচ্ছে মশা মাছি এই যে গ্রুপটা এরা যখনই খাবার খায়, এই ক্রাই প্রোটিন যেটা, সেই ক্রাই প্রোটিনটা যে ডাইজেস্টিভ ট্র্যাক্টে স্মল ইন্টেস্টাইনে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায় এবং স্মল ইন্টেস্টাইনটাকে নষ্ট করে দেয়, যার জন্য ইনসেক্টগুলো মারা যায়। কিন্তু আমাদের খাবারের মধ্যে দিয়ে যদি ওই ক্রাই প্রোটিনটা ঢোকে, আমাদের অ্যাকচুয়ালি ইন্টেস্টাইনে যাওয়ার আগে স্টম্যাক ক্রস করতে হয়, আর স্টম্যাকের মধ্যেতে HCl সিক্রেট হয় এবং সেটা খুব স্ট্রং HCl। তো সেখানে কিন্তু মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই ওই ক্রাই প্রোটিন যেটা, সেটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়। সেজন্য আমাদের দেহেতে কোনো এফেক্ট নেই, কিন্তু ইনসেক্টকে যেহেতু নষ্ট করছে দেখো, অটোমেটিক্যালি এটা কিন্তু একটা ভালো অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। ঠিক সেই রকমই দেখা যায় যে ব্রিটেল জাতীয় কিছু পোকা আছে যারা উদ্ভিদের ক্ষতি করে, তো তাদেরকে নষ্ট করার জন্য যেমন দেখো কিছু ফাঙ্গাস ইউজ করা যেতে পারে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে যেটা বিউভেরিয়া ফাঙ্গাস, সেখানে স্প্রে করা হচ্ছে, তাতে দেখা যায় যে ফাঙ্গাল ডিজিজে অ্যাকচুয়ালি কিন্তু বিটেলগুলো ইনফেক্টেড হয়ে মারা যাচ্ছে, কিন্তু এই ফাঙ্গাস আমাদের বডির মধ্যে কোনো রকম কোনো রোগ কিছু সৃষ্টি করে না। ঠিক সেই রকমই দেখা যায় যে যখন গাজর চাষ করা হয় বা মানে বিট গাজর এই ধরনের খাবার যখন চাষ করা হয়, সেখানে অনেক জায়গাতেই র্যাবিট খরগোশ এসে কিন্তু প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে। তো সেখানে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি খরগোশকে নষ্ট করে বা খরগোশকে ইনফেক্ট করে এরকম ভাইরাস যদি সেখানে স্প্রে করে দেওয়া হয়, তাহলে পার্টিকুলারলি কিন্তু ওই খরগোশ যারা, তারাই কিন্তু দেখো পার্টিকুলারলি মারা যাচ্ছে, কিন্তু এই ভাইরাসগুলো কখনোই হিউম্যানকে কোনোভাবে কিন্তু ইনফেক্ট করে না, তার জন্য আমাদের কিন্তু কোনো ক্ষতি এখানে হবে না। এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে যে টার্গেট জীবটাও মারা যাচ্ছে, অথচ তার কোনো সাইড এফেক্ট আমাদের উপরে পড়ছে না। তো সেটাকে দেখো এখানে পড়ছি বায়ো কন্ট্রোল অ্যাডভান্টেজেস, যে কি কি ভালো জিনিস। সেটা হচ্ছে প্রথম, বায়ো কন্ট্রোল করলে প্রথম হচ্ছে এরা হোস্ট স্পেসিফিক, মানে ক্ষতিকারক প্রাণীগুলোই বা ক্ষতিকারক ইনসেক্টগুলোই মারা যাবে, কিন্তু এমন অনেক ইনসেক্ট আছে যারা উপকারী। যেমন ধরো অ্যাকচুয়ালি মৌমাছি তো পরাগযোগে সাহায্য করে, সুতরাং সবাইকে মেরে ফেললে হবে না। কিছু যেগুলো ক্ষতিকারক পার্টিকুলারলি তারাই মারা যাচ্ছে, কিন্তু যারা দেখো মানে ভালো ইনসেক্ট বা উপকারী ইনসেক্ট, তারা কিন্তু মারা যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে ইকো ফ্রেন্ডলি, দেখো পরিবেশকেও কোনো রকম প্রভাবিত করছে না বা পরিবেশকেও কিন্তু কোনোভাবেই এটা ক্ষতিগ্রস্ত করছে না। অন্যদিকে লিমিট ডিস্ট্রাকশন, ধরো অ্যাকচুয়ালি ক্ষতিকারক পতঙ্গগুলোকে নষ্ট করছে, কিন্তু এমন নয় তাদের সবাইকে একসাথে মেরে ফেলছে, একটা নির্দিষ্ট লিমিটে মারছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জীবেরই কিন্তু পরিবেশে একটা ইকোসিস্টেমে তার একটা রোল আছে, সুতরাং তারা যদি চিরতরে একবারে অবলুপ্ত হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আবার ইকোসিস্টেমে বিভিন্ন রকম এফেক্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রেও দেখো এই অ্যাডভান্টেজটা থেকে যাচ্ছে। এবং অবভিয়াসলি যেহেতু অর্গ্যানিক অরিজিন সবই, তাহলে সবাই কিন্তু বায়োডিগ্রেডেবল, একটা নির্দিষ্ট সময় বাদে সবাই নষ্ট হয়ে যাবে। এবং নন পারসিস্টেন্ট, এর প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী নয়, যে সাময়িকভাবে এটা কাজ করলো তারপরেই কিন্তু এটা নষ্ট হয়ে গেল, যার জন্য ডিডিটি বা বিএইচসি এই যে কেমিক্যালগুলো, যেগুলো খুব ক্ষতিকারক প্রভাব, যার জন্য অ্যাকচুয়ালি বায়োম্যাগনিফিকেশান বা বায়ো অ্যাকুমুলেশন এই ঘটনাগুলো ঘটায়, এইগুলোর সাথে দেখো বায়ো কন্ট্রোল এজেন্টের কোনো সম্পর্কই নেই। অন্যদিকে মিনিমাল ইউজ অফ কেমিক্যাল, অ্যাকচুয়ালি যখনই আমরা এই বায়ো কন্ট্রোল এজেন্ট ব্যবহার করব, আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ইনসেকটিসাইড বা কেমিক্যাল ম্যানিওর এটা ব্যবহার করতে হবে অনেকটাই কম। তার জন্য অটোমেটিক্যালি দেখো যে সেটা কিন্তু পরিবেশের জন্য ভালোই হচ্ছে। এবার কিছু এক্সাম্পল সম্পর্কে পড়ব। যেমন প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে বায়ো হার্বিসাইড। চাষ করতে গিয়ে একটা বড় সমস্যা হচ্ছে আগাছা। যখনই চাষ করা হয়, তখন চাষের জমিতে যে গাছটা আমি চাষ করছি সেটা ছাড়া আর যে সমস্ত গাছগুলো রয়েছে সবই আগাছা হিসেবে পরিগণিত হয়। এবার সেই আগাছাকে নষ্ট করার জন্য
দেখা যায় আমরা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করতে পারি। এবার সবার প্রথম আসছি মাইক্রো হার্বিসাইড, মানে হচ্ছে কিছু ছত্রাককে আমরা ব্যবহার করব আগাছা দমনের জন্য। এবার সেই রকমই কিছু এক্সাম্পল পড়ি। যেমন দেখা যায় যে জলেতে অনেক সময় জলজ মানে ইকোনমিক ইম্পর্টেন্ট যে উদ্ভিদগুলো আছে, যেমন ধরো পদ্ম, শালুক, এগুলো এগুলো যখন চাষ করতে যাওয়া হয় বা অনেক সময় পুকুরের জলের মধ্যে আমরা দেখি যে প্রচুর পরিমাণে কচুরিপানা হওয়ার জন্য যেমন এই ধরনের উদ্ভিদগুলো চাষের ক্ষতি হয়, মাছ চাষ বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা সৃষ্টি করে। তো এইগুলোকে নষ্ট করার জন্য কচুরিপানা, যেটা আইকর্নিয়া, একে নষ্ট করার জন্য অল্টারনারিয়া আইকর্নি বলে এক ধরনের ফাঙ্গাস আছে, এটা স্প্রে যদি করে দেওয়া হয়, এই ফাঙ্গাসটা কিন্তু আইকর্নিয়া গাছগুলোকে নষ্ট করে দেয়, কচুরিপানাকে নষ্ট করে দেয়। অন্যদিকে দেখো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মরিনিয়া বলে আরেকটা আগাছা, এটা কিন্তু প্রায় দেখা যায় গম চাষ বা ধান চাষ যখন করা হয় সেখানেতে এই গাছটা কিন্তু প্রচুর জন্মায় এবং এরা খুব ক্ষতি করে চাষে। তো সেটাকে নিরাময় করার জন্য ফাইটোপথেরা পালমিভোরা বলে একটা ফাঙ্গাস আছে, এটা স্প্রে করে দিলে দেখা যায় এই আগাছা কিন্তু নষ্ট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পার্থেনিয়াম, রাস্তার ধারে বা চাষের জমিতে পার্থেনিয়াম, এই গাছটা কিন্তু খুব ক্ষতিকারক গাছ এবং নর্থ আমেরিকা থেকে এই গাছটা কিন্তু এসছিল এবং এই মানে ধানের সাথে বা গমের সাথেই এটা চলে এসছিল। তো এই নর্থ আমেরিকার এই গাছটা প্রচণ্ড ক্ষতিকারক এবং এই এত দ্রুত বাড়ে এবং যখনই বাড়ে আমাদের দেশের অ্যাকচুয়ালি উপকারী যে গাছ সেগুলো অনেকটাই কিন্তু এটা নষ্ট করে দিয়েছে। যার জন্য আগেকার দিনে দেখবে রাস্তার ধারে ধারে তুলসী, সর্পগন্ধা এইরকম মেডিসিনাল প্ল্যান্ট থাকতো, কিন্তু এখন এগুলো সব নষ্ট হয়ে গেছে, শুধু পার্থেনিয়াম গাছটাই দেখতে পায়। তো চাষের জমিতে ওই পার্থেনিয়াম খুব গ্রো করতে পারে, তো সেটাকে নষ্ট করার জন্য দেখো উইন্টার রাস্ট পাক্সেনিয়া অ্যাব্রাপ্টা বলে একটা ফাঙ্গাস আছে, যেটা যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে তাতে দেখা যায় যে পার্থেনিয়াম গাছ যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এবার যেমন দেখো এখানে ফাঙ্গাসকে আমরা ব্যবহার করলাম গাছ আগাছা যেগুলো সেগুলো নির্মূল করার জন্য, সেরকমই দেখা যায় কিছু প্রিডেটার মানে কিছু জীব এমন ব্যবহার করা যেতে পারে যারা আগাছাকে খেয়ে নেয়। যেমন দেখো এখানে মেক্সিকান ব্রিটেল জাইগোগ্রামা, এরা কি করে পার্থেনিয়াম গাছকে খেয়ে ফেলে। সুতরাং আমরা যদি এই জাইগোগ্রামা একে যদি আমরা ল্যাবরেটরির মধ্যে কালচার করে এদের ডিমগুলোকে যদি স্প্রে করে দিই যেখানে পার্থেনিয়ামের অ্যাকচুয়ালি আক্রান্ত মানে মানে পরিমাণটা সবচেয়ে বেশি, তাহলে এরা কি করবে পার্থেনিয়াম গাছকে দেখো নষ্ট করে দেবে এবং রাস্তার ধারে ধারে স্প্রে করলেও কিন্তু পার্থেনিয়ামের গ্রোথ সেটা কমে যাবে। কারণ পার্থেনিয়াম শুধু উপকারী গাছ নষ্ট করে তা নয়, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু শ্বাসকষ্টও তৈরি করে। তো সেই জন্য এটা ক্ষতিকারক, সেই জন্য এটাকে নষ্ট করা যেতে পারে। অন্যদিকে দেখা যায় আরেকটা টাইপের গাছ রাস্তার ধারে ধারে হয়, একটু বড় আকৃতির, যেখানে ফুলগুলো এরকম বিভিন্ন রঙের হয় এবং থোকায় থাকে, যদিও আকারে ফুলগুলো অনেকটা ছোট হয়। তো এই গাছটাকে অ্যাকচুয়ালি বলা হয় ল্যান্টেনা ক্যামেরা। তো এই ল্যান্টেনা ক্যামেরার যে গ্রোথ এটাকে আটকানোর জন্য অ্যাকচুয়ালি প্লুসিয়া বলে একটা মথ আছে, এই মথের ডিম স্প্রে করা যেতে পারে। এই প্লুসিয়া যেটা করে এই ল্যান্টেনা ক্যামেরার ফুলগুলোকে খেয়ে ফেলে, তার জন্য অটোমেটিক্যালি দেখো সিড প্রোডাকশন হবে না এবং এই ধরনের প্ল্যান্টগুলোর যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু আটকে যাবে। এটা ছাড়াও দেখা যায় যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ চাষের জমিতে খুব ক্ষতি করে, কারণ ক্যাকটাস প্রচুর জল এবং খনিজায়ন শোষণ করে নিজের দেহের ভেতর স্টোর রাখে। তো ক্যাকটাসকে কন্ট্রোল করার জন্য ড্যাকটাইলোপিয়াস বলে একটা মথকে ইউজ করা যেতে পারে। এটা পার্টিকুলারলি ক্যাকটাস গাছের ওপরেই গ্রো করে এবং সেখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে ক্যাকটাস গাছ আস্তে আস্তে মেরে ফেলে। তো দেখো ক্যাকটাসের গ্রোথকে আটকানোর জন্য এরকম কিছু আমরা অ্যানিমেলকেও ইউজ করতে পারি। তাহলে এগুলো সমস্তই দেখো আগাছা নষ্ট করছে, কিন্তু সেটাকে নষ্ট করার জন্য কিছু প্রিডেটার জীবের আমরা সাহায্য নিচ্ছি। এবার দেখো এরপরেই যেটা চলে আসছি যে চাষের জমিতে আগাছা যেমন একটা বড় ফ্যাক্টর, সেরকমই আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে কিন্তু ইনসেক্ট। তো সেই জন্য এই পতঙ্গগুলোকেও কিন্তু নষ্ট করতে হয়। যেমন এই যে ছবিটা দেখানো হয়েছে এটা হচ্ছে পঙ্গপাত এবং যেটা চাষের জমির ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। তো এবার দেখা যায় যে এই সমস্ত ইনসেক্টগুলোকে কন্ট্রোল করার জন্য যখন আমরা কোনো বায়োলজিক্যাল জীব ব্যবহার করছি তখনই সেগুলোকে বলছে বায়ো ইনসেকটিসাইড। এবার দেখো তার মধ্যে কিছু প্রিডেটার অ্যানিমেল আসছে বায়ো ইনসেকটিসাইড হিসেবে। প্রিডেটার অ্যানিমেল যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যেটার উদাহরণ দেখো সবার প্রথম পড়লাম যে অ্যাফিড বলে এক ধরনের জীব আছে যারা কিন্তু উদ্ভিদের ক্ষতি করে এবং উদ্ভিজ্জ খাবার তারা খেয়ে নেয়। তো এদেরকে কন্ট্রোল করার জন্য লেডিবাগ ব্রিটেল ওখানে স্প্রেড করা যেতে পারে। তাতে দেখা যাবে এরা কি করবে অ্যাফিডকে খেয়ে ফেলবে এবং এরা যেহেতু মাংসাশী সেই জন্য এরা কিন্তু উদ্ভিদকে কোনো ক্ষতি করে না। তার জন্য দেখো যখনই অ্যাফিড নষ্ট হয়ে যাবে সব, এরাও কিন্তু খাবারের অভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে উদ্ভিদ দেখো ক্ষতিগ্রস্ত করছে না, শুধু যে পতঙ্গগুলো অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষতি করছে তাদেরকে এরা মেরে ফেলছে।
সেকেন্ড হচ্ছে দেখো জাপানিজ বিটেল, এটাও কিন্তু উদ্ভিদের ক্ষতি করে, এটাও কিন্তু একটা হার্বিভোর ইনসেক্ট। একে কন্ট্রোল করার জন্য স্পাইডার, স্পাইডার হচ্ছে অ্যাকচুয়ালি কার্নিভোর, মাংসাশী একটা জীব, সেটাকে স্প্রে করা যেতে পারে। অন্যদিকে লেপ্টোকোরাইজা, এটা হচ্ছে ধানের ক্ষেত্রে দেখবে গন্ধি পোকা বলা হয়, লেপ্টোকোরাইজা ধানের প্রচুর ক্ষতি করে। তো একে নষ্ট করার জন্য টাইগার ব্রিটেল ওই জমিতে কিন্তু স্প্রে করা যেতে পারে, টাইগার ব্রিটেল আর্টিফিশিয়ালি কালচার করে সেখান থেকে তার এগগুলো ডিমগুলো স্প্রে করা যেতে পারে। এবং ইনসেক্ট নষ্ট করার জন্য ইনসেক্টকে ইউজ করাটাই সব থেকে ভালো বুদ্ধিমানের, তার কারণ হচ্ছে ইনসেক্টের গ্রোথ রেট খুব বেশি হয়। তাহলে তাকে ধ্বংস করতে গেলে অ্যাকচুয়ালি ইনসেক্টই যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে যে ইনসেক্টটাকে ব্যবহার করছি টাইগার ব্রিটেল, এরও গ্রোথ রেট খুব হাই, কারণ দুজনের ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যেক ফিমেল ইন্ডিভিজুয়াল কয়েক হাজার করে ডিম পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, গ্রোথ রেট হাই হওয়ার জন্য এরা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে এদেরকে সমস্ত নষ্ট করে দিতে পারবে। তো এইভাবেই কিন্তু আমরা দেখো বায়ো ইনসেকটিসাইড ইউজ করছি, কিন্তু যেখানে ব্যবহার করছি কিছু অন্য ইনসেক্ট বা অন্যান্য অ্যানিম্যালকে। এটা ছাড়াও দেখো আরও অন্য অ্যানিম্যাল আমরা অনেক সময় ইনসেক্ট কন্ট্রোলের জন্য ইউজ করে থাকি। যেমন দেখবে চাষের জমির মধ্যে যদি গিরগিটি থাকে বা সেখানেতে ব্যাঙ থাকে, বা একটু আগেই বললাম যে জলের মধ্যেতে সেখানে গাপ্পি, গাম্বুসিয়া এই ধরনের মাছ থাকে, বা চাষের জমির কাছাকাছি জায়গাতে প্রচুর পরিমাণে ফ্লাই ক্যাচার পাখি থাকে। তো এরা কি করে, এই পতঙ্গ, বিভিন্ন যে পতঙ্গ সেগুলোকে খেয়ে ফেলে এবং পতঙ্গদের যে গ্রোথটা সেই গ্রোথটাকে কিন্তু আটকে দেয়। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন বায়ো কন্ট্রোল এজেন্ট ব্যবহার করে আমরা কিন্তু ইনসেক্টের পরিমাণটাকে কমিয়ে ফেলতে পারি। এটা ছাড়াও দেখো আরও ইনসেক্টকে কমানোর কিছু উপায় আছে, যার মধ্যে দেখো সেখানে প্যারাসাইট আছে, প্যারাসিটয়েড আছে, প্যাথোজেন্স আছে। এবার প্যারাসাইট বলতে কি বোঝানো হয়, প্যারাসাইট মানে হচ্ছে একজন খাদ্যে এবং বাসস্থানের জন্য অন্য একটা স্পিসিসের ওপর নির্ভরশীল। যেমন দেখা যায় যে এমন কিছু অ্যাকচুয়ালি ইনসেক্ট পাওয়া গেছে যে ইনসেক্টগুলোর হচ্ছে কার্নিভোর ইনসেক্ট, মাংসাশী ইনসেক্ট, তারা তাদের লার্ভাল গ্রোথের জন্য তাদের অ্যাকচুয়ালি হার্বিভোর ইনসেক্টের ওপরে তারা প্যারাসাইট হিসেবে থাকে। যেমন এখানে দেখানো হয়েছে দেখো যে হার্বিভোর ইনসেক্টের ওপরেতে ট্রাইকোগ্রামা, এটা এক ধরনের ভেসপা, মানে এক ধরনের বোলতা, তারা কিন্তু তাদের লার্ভাটা অ্যাকচুয়ালি হার্বিভোর ইনসেক্টের ওপরে গ্রো করে। এবং যখনই সে গ্রো করছে, যেহেতু হার্বিভোর ইনসেক্ট বা মানে অ্যাকচুয়ালি শাকাশী ইনসেক্টের ওপরেতে গ্রো করছে, তাহলে এই মাংসাশী ইনসেক্টটা যত বাড়বে এরা কিন্তু এর থেকে নিউট্রিয়েন্ট নিয়ে বাড়বে এবং এদেরকে মেরে ফেলছে। এবং ঠিক সেরকমই আর্মি ওয়ান, এটাও দেখা যায় যে ফসলের খুব ক্ষতি করে। এর ওপরেতে অ্যাকচুয়ালি দেখো অ্যাপেন্টেলিস বলে একটা ইনসেক্ট আছে, এরা কিন্তু এদের থেকেই খাবার গ্রহণ করে। তাহলে অ্যাপেন্টেলিস স্প্রে করলে আর্মি ওয়ার্ম যেটা, সেটা কিন্তু সমস্ত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং এই জিনিসগুলো বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে প্যারাসিটয়েড। প্যারাসাইট কি করে, প্যারাসাইট দেখো সবসময় কি হয়, হোস্টের ওপর নির্ভরশীল হয়, কিন্তু হোস্টকে কখনো মেরে ফেলবে না। কিন্তু প্যারাসিটয়েড হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি কোনো সময় কোনো প্যারাসাইট হোস্ট থেকে পুষ্টি নিচ্ছে, হোস্টের প্রচণ্ড ক্ষতি করছে এবং আলটিমেটলি হোস্টকে মেরে ফেলে, তাহলে যদি কোনো সময় কোনো হোস্টকে একদম পার্মানেন্টলি মেরে ফেলছে, তখন সেই জিনিসটাকেই বলছে কিন্তু অ্যাকচুয়ালি প্যারাসিটয়েড। প্যারাসাইট কখনো হোস্টকে মারবে না, কিন্তু প্যারাসাইটয়েড সেটা কিন্তু হোস্টকে মেরে ফেলবে। তার জন্য অটোমেটিক্যালি দেখো বায়োলজিক্যাল কন্ট্রোল যেটা, সেটা কিন্তু ঘটছে। আর অন্যদিকে প্যাথোজেন্স মানে হচ্ছে বিভিন্ন অ্যাকচুয়ালি মাইক্রোবস, যেগুলোকে আমরা ইউজ করতে পারি বিভিন্ন পতঙ্গকে নষ্ট করার জন্য। যেমন দেখো প্রথমে আসছে ভাইরাস, কিছু ভাইরাসকে ইউজ করা যেতে পারে পতঙ্গকে নষ্ট করার জন্য। যেমন ফসলের যে ক্ষতি করছে, যে লেপিডোপ্টেরা বা ডিপটেরা গ্রুপের যে সমস্ত অ্যাকচুয়ালি ইনসেক্টরা যারা ফসলকে ক্ষতি করছে, তাদেরকে নষ্ট করার জন্য ব্যাকিউলো ভাইরাস দেওয়া হয়। এটা পার্টিকুলারলি ওই গ্রুপের ইনসেক্টগুলোকেই নষ্ট করে, কিন্তু আমাদের দেহেতে বা অন্যান্য কোনো ইনসেক্টের ওপরে কোনো প্রভাব নেই। অন্যদিকে বলওয়ার্ম, যেটা তুলো গাছকে ক্ষতি করে, সেইখানেতে গ্র্যানিউলোসিস ভাইরাস যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু বলওয়ার্মকে নষ্ট করে, কিন্তু বলওয়ার্ম ছাড়া উপকারী কোনো পতঙ্গকে কিন্তু কোনোভাবেই নষ্ট করে না। আবার অন্যদিকে দেখা যায় টমেটোর ক্ষেত্রে, সেখানেতে অ্যাকচুয়ালি কিছু ইনসেক্ট আছে, এই যে ইনসেক্টের লার্ভা যেমন এখানে দেখছি, তো সেরকমই হেলিওথিস বলে ইনসেক্টের লার্ভা এখানে গ্রো করে। এদেরকে নষ্ট করার জন্য নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস স্প্রে করা হয়, তাতে পার্টিকুলারলি এই ইনসেক্টটি কিন্তু মারা যায়, কিন্তু কোনো উপকারী ইনসেক্টও যেমন মরে না, আবার খাবারের মাধ্যমে এই সমস্ত ভাইরাস যদি আমাদের দেহেতে আসে, আমাদের দেহের ওপরেও কিন্তু এর কোনো এফেক্ট নেই। এবার ভাইরাস ছাড়াও ধরো যে কিছু কিছু জায়গায় বিভিন্ন ব্যাকটেরিয়া ইউজ করা হয়, যেমন জাপানিজ ব্রিটেল বা অন্যান্য পতঙ্গকে আটকানোর জন্য দেখা যায় সেই বিটি ক্রপ, একটু আগে বলছিলাম ব্যাসিলাস থ্রুইনজিয়েন্সিস থেকে
ক্রাইজিন বলে একটা জিন নিয়ে সেটা উদ্ভিদের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে, যার জন্য এটা ক্রিস্টালাইন একটা প্রোটিন তৈরি করে যেটা স্মল ইন্টেস্টাইনে গিয়ে ইনসেক্টে নষ্ট করে দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই, কারণ আমাদের স্মল ইন্টেস্টাইনে পৌঁছাবার আগে ওটা স্টমাকে যায়, এবং যখনই স্টমাকে যায় স্টমাকের এই সেলে 30 সেকেন্ডের মধ্যে ওটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বিভিন্ন ফাঙ্গাসও ইউজ করা যেতে পারে ইনসেক্টকে নষ্ট করার জন্য, যেমন পটেটো ব্রিটেল বা অ্যাকচুয়ালি কোডলিং মথ, এদেরকে আটকানোর জন্য সেখানে দেখো বিউভেরিয়া বলে এক ধরনের ফাঙ্গাস ইউজ করা যেতে পারে, যে ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই সমস্ত ইনসেক্ট কিন্তু মারা যায়। আবার দেখা যায় বিভিন্ন ফাইটোকেমিক্যালস, বিভিন্ন উদ্ভিদ থেকে পাওয়া উপজাত বস্তু সেখানে স্প্রে করা যেতে পারে পতঙ্গকে নষ্ট করার জন্য, যেমন ডালিয়া থেকে বা নিমের যে তেল হয় সেখান থেকেও বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, যেমন ডালিয়া থেকে পাইরিথ্রাম পাওয়া যায়। আর অন্যদিকে দেখো এখানে অ্যাজাডিয়াথিন যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, তো সেই জিনিসটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখো নিম গাছের যে তেল হয় সেখান থেকে পাওয়া যায়, এবং নিমের তেল দেখবে এমনি বলা হয় যে মানে তোমার যে কোনো রকমের ইনফেকশন বা যে কোনো রকম ফাঙ্গাল ডিজিজকে আটকানোর জন্য আমাদের ক্ষেত্রেও অনেক সময় ব্যবহার করা হয়। তো এই রকম বিভিন্ন রকমের ধরো কেমিক্যাল সেখানেতে ইউজ করা হচ্ছে, এবং যে কেমিক্যালগুলো ইউজ করে কিন্তু আমরা এদের গ্রোথ যেটা সেটাকে অনেকটাই সেখানেতে কন্ট্রোল করে দিতে পারছি। বেশ, এবার এইভাবে দেখো আমরা যেটা কন্ট্রোল করলাম, প্রথমেতে উইড আগাছাগুলোকে কন্ট্রোল করা হলো, সেকেন্ড সেটা হচ্ছে ইনসেক্টগুলোকে কন্ট্রোল করলাম। চাষের জমির ক্ষেত্রে তৃতীয় যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ফাঙ্গাস। অনেক চাষের জমিতেই দেখা যায় ছত্রাক জন্মে যায়, এবং ছত্রাকগুলো কিন্তু চাষের ক্ষেত্রে অনেক ক্ষতি করে। তো সেই ছত্রাককে নষ্ট করার জন্য অপর কিছু ছত্রাক আবার স্প্রে করে, যারা হাইপার প্যারাসাইট হিসেবে গ্রো করে। মানে ছত্রাক অ্যাকচুয়ালি দেখো গাছের প্যারাসাইট হিসেবে গাছের ক্ষতি করছে, আবার আমরা কিছু এমন ছত্রাক স্প্রে করছি যারা গাছের ক্ষতি করছে সেই ছত্রাকের ওপরে গ্রো করে সেই ছত্রাকগুলোকে মেরে ফেলবে। সেই জন্যই এই ধরনের জিনিসটাকে বলা হয় হাইপার প্যারাসাইটিজম। যেমন দেখা যায় আপেল গাছেতে অ্যাকচুয়ালি এখানেতে দেখো পাউডারি মিলডিউ যেটা একটা ছত্রাক ঘটিত রোগ, এই ছত্রাকগুলোকে নষ্ট করার জন্য সেখানে দেখো অনেক মানে যেটা এখানে করা হয় সেটা হচ্ছে অ্যাম্পেলোমাইসিটিস গ্রুপের কিছু ছত্রাক বা অ্যাম্পেলোমাইসিটিস ছত্রাক সেখানে স্প্রে করা হয়, যাতে দেখা যায় এই আপেলের এই যে দেখো মিলডিউ যে অ্যাকচুয়ালি যে ছত্রাকটা তার গ্রোথটা কিন্তু কমে যায়। ঠিক সেই রকমই ব্যাসিলাস সাবটিলিস ব্যবহার করা যেতে পারে, বা স্টেপটোমাইসিটিস অনেক জায়গায় ইউজ করা হয়। তো এই ধরনের জিনিসও ব্যবহার করে কিন্তু আগাছা যেগুলো সেগুলোকে অনেক ক্ষেত্রেই কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। তো এই ধরনের ব্যাকটেরিয়া ইউজ করেও আমরা কিন্তু যে ছত্রাকের গ্রোথ সেটাকে আটকাতে পারি। আবার দেখা যায় যে বিভিন্ন বীজ থেকে সয়েল বর্ন বা সিড বর্ন যে সমস্ত ফাঙ্গাল ডিজিজগুলো হয় সেইগুলোকে আটকানোর জন্য ট্রাইকোডার্মা ভিরিডিস বলে এক ধরনের ফাঙ্গাস আছে যেগুলোকে আমরা স্প্রে করতে পারি, এবং সেগুলো স্প্রে করলেও কিন্তু এদের গ্রোথ সেটা অনেকটা আটকে যায়। তাহলে এইভাবে দেখো যে এগুলো সবই হচ্ছে ফাঙ্গিসাইড, অর্থাৎ ছত্রাককে আটকানোর জন্য এই সমস্ত কাজগুলোকে করা হচ্ছে। এবার যেটা আমরা চলে আসছি দেখো যে ন্যাচারাল এনিমিজ যেগুলো রয়েছে, মানে প্রাকৃতিকভাবে যখন আমরা বায়ো ইনসেকটিসাইড বা বায়োউইডিসাইড বা বায়োফাঙ্গিসাইড ইউজ করছি, এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে দেখো ইনসেক্ট যেগুলো রয়েছে যেগুলোকে আমরা এখানে ব্যবহার করছি তারা কিন্তু খুব অ্যাডাপটিভ হয়। সেই জন্য কি হয় যে যদি আমরা কোনো একটা ইনসেক্টকে নষ্ট করার জন্য সেকেন্ড একটা ইনসেক্ট অ্যাপ্লাই করছি, সেকেন্ড ইনসেক্টটাকেও কিন্তু খুব বেশি অ্যাডাপটিভ হতে হবে, নইলে কিন্তু ফার্স্ট ইনসেক্ট যেটা ক্ষতি করছে ফসলের তাকে নষ্ট করতে পারবো না। তো সেই জন্য অ্যাকচুয়ালি এই ইনসেক্টগুলো খুব অ্যাকচুয়ালি অ্যাডাপটিভ হয়, ইনসেক্টের অ্যাডাপটেশন পাওয়ার এমনিই খুব ভালো। অন্যদিকে হোস্ট ডিপেন্ডেন্ট, যার জন্য স্পেসিফিক হোস্টকেই অ্যাকচুয়ালি নষ্ট করছে, অন্য কাউকে নয়। এবং নিজেদেরও গ্রোথ, ইনসেক্টের গ্রোথ র্যাপিড হওয়ার জন্য তারা কিন্তু অ্যাকচুয়ালি হার্বিভোর ইনসেক্ট বা শাকাসি ইনসেক্টগুলোকে খুব সহজে নষ্ট করতে পারে। নট হাইলি প্যারাসাইট, এরা কিন্তু দেখো এক্সেসিভ গ্রোথটাকে আটকায়, কিন্তু এমন নয় যে 100% সবকেই অ্যাকচুয়ালি নষ্ট করে দেবে, কারণ সবাইকে নষ্ট করে দিলে সেটা আবার কিন্তু ইকোসিস্টেমের ওপরেও তার প্রভাব পড়তে পারে। আর একটা ধরনের জিনিস ইউজ করা হয় যেটাকে বলে স্মুদার ক্রপ। অ্যাকচুয়ালি দেখা যায় এমন কিছু ফসল ন্যাচারালি আছে যে ফসলগুলোতে কিন্তু এমনি কোনো পতঙ্গ জেনারেলি মানে আক্রমণ করে না। তো এই ধরনের ইনসেক্টগুলোকে সবসময় বলা হয় যেটা মানে এই ধরনের ধরো ইনসেক্ট ফ্রি যে প্ল্যান্টগুলো, যারা ইনসেক্টের অ্যাট্রাক্ট মানে ইনসেক্টকে ডিস্ট্র্যাক্ট করে, যার জন্য কোনো ইনসেক্টকে অ্যাটাক করতে আসে না। তো এই ধরনের অ্যাকচুয়ালি ফলন এগুলোই যদি এই ফসলগুলো যদি মাঝে মাঝে চাষ করা হয় তো সেইটাই অ্যাকচুয়ালি বলা হয় স্মুদার ক্রপ।
এটা কিন্তু ইনসেক্টের গ্রোথটাকে অনেকটা কমিয়ে দেয়। যেমন সূর্যমুখী একটা স্মুদার ক্রপ, যে যাকে কিন্তু ইনসেক্টরা সবসময় অ্যাভয়েড করে। তো এটা এবার এর সাথে সাথে আরও একটা জিনিস বলা হয় যে কখনোই কিন্তু কোনো একটা পদ্ধতি, ধরো আমি শুধু কেমিক্যাল মেথড বললাম বা বললাম যে বায়োলজিক্যাল মেথড, তো এইগুলো কোনোটাই কিন্তু এককভাবে সাফিসিয়েন্ট নয়। এবার যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখবে একটা বলা হয় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যেটাকে শর্টে বলা হয় এগ্রিকালচারাল আইপিএম। এবার ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্ল্যানিং, যেখানে সব ধরনের পদ্ধতিকে একটা নির্দিষ্ট রেশিও বা একটা নির্দিষ্ট প্ল্যানিংয়ে ইউজ করা, যাতে দেখা যায় যে এই ধরনের ইনসেক্টের গ্রোথ বা এই ধরনের এগ্রিকালচারাল যে ক্ষতি সেগুলোকে সব থেকে ভালো করে ম্যানেজ করা যায়। যেমন তার মধ্যে বেশ কিছু টেকনিক আছে, যেমন স্টেরাইল মেল টেকনিক। এখানে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি ল্যাবরেটরি যেগুলো রয়েছে, ধরো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এরা ধরো এরকম কিছু অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে মধ্যে থেকে কিছু স্টেরাইল মেল তৈরি করেছে। যে এই স্টেরাইল মেল, ধরো এটা হয়তো পঙ্গপালের কিছু স্টেরাইল মেল তৈরি করেছে, যেখানে পঙ্গপালের আক্রমণ খুব বেশি হয়, সেখানে গিয়ে তাদের ছেড়ে দিল। এদের ব্যাপার হচ্ছে এই মেলগুলো যখনই গিয়ে কোনো ফিমেল ইনসেক্টের সাথে অ্যাকচুয়ালি মেট করে, সঙ্গে সঙ্গে সেই ফিমেল ইনসেক্টগুলো সব আবার স্টেরাইল হয়ে যায়। তাতে দেখা যায় বেশ কিছুটা এদের গ্রোথ আটকে যায়। এইভাবে কাজ করা হয়। অনেক সময় বিভিন্ন হরমোন, যেমন যে হরমোনগুলো অ্যাকচুয়ালি ইনসেক্টের লার্ভার গ্রোথের জন্য কাজ করে, এগডাইসন বলে একটা হরমোন, তো এমন কিছু হরমোন স্প্রে করা হচ্ছে যেগুলো ইনসেক্টের বডির মধ্যে এগডাইসন যে হরমোন, তার গ্রোথটাকে মানে সেই হরমোন সিক্রিশনটাকে স্টপ করে দেয়। তাহলে অটোমেটিক্যালি ইনসেক্টের লার্ভার ম্যাচুরিটি আসে না। আবার অনেক সময় দেখা যায় এমন কিছু অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি থ্রু দিয়ে এমন কিছু প্ল্যান তৈরি করা হলো, যেগুলো যে কোনো পেস্টের এগেনস্টে তারা কিন্তু নিজে থেকেই রেজিস্ট্যান্ট, চট করে কোনো পেস্ট দ্বারা সে কিন্তু ইফেক্টেড হয় না। আবার অনেক সময় ফেরোমন হচ্ছে একটা কেমিক্যাল যেটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে। তো সেই রকমভাবেই কিছু পেস্টিসাইড বা ইনসেকটিসাইড চাষের জমির সাইডেতে বড় কন্টেনারে আলাদা করে রাখা হলো, যেগুলো মাঠেতে ছড়ানো হলো না, কিন্তু সেখানে উপরেতে বাটি করে হয়তো সেখানে কিছু ফেরোমন স্প্রে করে রেখে দেওয়া হলো। তাতে ফেরোমনের গন্ধে ইনসেক্টগুলো আসবে, আর ওই কেমিক্যাল পেস্টিসাইডের বাটির মধ্যে পড়ে তারা কিন্তু সব মরে যাবে। তো এইভাবেও অ্যাকচুয়ালি করা হয়। বা লাইট ট্র্যাপ অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়। লাইট ট্র্যাপ দেখে কি হয়, রাত্রেবেলাতে যখনই আলো জ্বলে, অ্যাকচুয়ালি দেখো এবার সোলার প্যানেল লাগানো আছে, তাহলে এই আলো রাত্রেবেলা জ্বলবে, আর ইয়েলো কালারের হলে দিনের বেলা দেখবে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে ইয়েলো কালার। তো এবার ওরা দেখো সব উড়ে আসে, এবং এইখানেতেই কিন্তু দেখো ইনসেকটিসাইডগুলো দেওয়া আছে, কেমিক্যালগুলো। তাহলে চাষের জমিতে ছড়াচ্ছে না, নির্দিষ্ট জায়গায় রাখছে, এবং পোকাগুলো এসে কিন্তু এইখানে ট্র্যাপ হয়ে তারা কিন্তু মরে যাচ্ছে। আবার অনেক জায়গাতে যেটা করা হয়, যে বড় বড় এরকম কালো পলিথিন লাগিয়ে দেওয়া হয় এবং তার গায়ে আঠা দিয়ে দেওয়া হয় এবং উপরে ফেরোমন স্প্রে করে দেওয়া হয়। তাতে ইনসেক্টগুলো উড়ে এসে যখন এখানে বসে, তখন এখানে এসে আটকে যাবে, আর কিন্তু এখান থেকে ছেড়ে বেরোতে পারবে না। তো এইরকম বিভিন্ন রকম টেকনিককে একটা মানে মেথড তৈরি করা হয়। কারণ কোনো একটা টেকনিক, শুধু লাইট ট্র্যাপ বা শুধু গ্লু টেকনিক, শুধু হরমোন টেকনিক, শুধু স্টেরাইল মেল টেকনিক, কোনোটাই কিন্তু এককভাবে এফিসিয়েন্ট নয়। সব ধরনের টেকনিকের একটা সংমিশ্রণ তৈরি করা হয়, এবং সেইটা অ্যাপ্লাই করলে তখনই দেখা যায় একমাত্র রেজাল্ট কিন্তু সব থেকে ভালো আসে। এবং এই ঘটনাটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এবার দেখো এইভাবে আমরা যেটা করছি সেটা হচ্ছে পতঙ্গ বা ক্ষতিকারক উপাদান যেগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করছি। এবার অন্যদিকে দ্বিতীয় একটা জায়গা যেটা চাষের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাটির উৎপাদনশীলতা বাড়ানো। তো সেটার জন্য আমরা বিভিন্ন ম্যানিওর বা ফার্টিলাইজার ইউজ করি। তো মেনলি যেটা ইউজ করা হয় দেখবে কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ম্যানিওর, যেগুলো তার মধ্যে ইউরিয়া সার বা এনপিকে ম্যানিওর, এগুলো ইউজ করি। এবার এদের মুশকিল হচ্ছে এগুলো সবকটাই কস্টলি, লিমিটেড ইউজ করতে হয়, এক্সেসিভ ইউজ করলেই সেটা ক্ষতি হয়, এবং তার টক্সিসিটিও প্রচুর বেশি এবং প্রচুর পলিউশনও ক্রিয়েট করে। তো সেই জন্য বর্তমানে কিন্তু অ্যাকচুয়ালি বায়োম্যানিওরের দিকে অনেক বেশি ঝোঁক দেওয়া হচ্ছে। বায়োম্যানিওর মানে হচ্ছে অর্গ্যানিক অরিজিন, যে পচা জিনিস থেকে অ্যাকচুয়ালি যখন সার তৈরি করা হয়, দেখবে গোবর, পচা পাতা, শাকসবজির খোসা বা উচ্ছিষ্ট যে ভাত বা অন্যান্য জিনিস এক জায়গাতে গ্রামের দিকে স্টোর করে রেখে দেওয়া হয়। এবার আস্তে আস্তে সেগুলো পচে এবং সেখান থেকেই সার তৈরি হয়। তো সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি বায়োম্যানিওর। এবার দেখো যখন ওইভাবে যে শাকসবজির খোসা, মানে একটা মাঠের ধারে কোথাও একটা গর্ত করে শাকসবজির খোসা, গাছের পাতা, খড় এবং ধরো সেখানে গোবর, এগুলো সব মিশিয়ে যখন সার তৈরি করা হয়, তখন সেটাকে বলছে ফার্ম ইয়ার্ড ম্যানিওর। আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে গ্রিন ম্যানিওর। আমরা জানি যে কিছু প্ল্যান্ট আছে, যেমন লেগুমিনোসি প্ল্যান্ট, সিম্বিগোত্রী উদ্ভিদ,
তাদের মূলের মধ্যে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা নাইট্রোজেন সংবন্ধন করে। তো যেটা করা হয় যে ধান চাষ বা গম চাষের আগেতে হয়তো লেগুমিনোসি প্ল্যান্ট কিছু লাগিয়ে দেওয়া হলো, তারা একটু গ্রো করলো 10-15 দিন, এবং তারপর লাঙল চষে গাছ সহ গোটাটাকেই অ্যাকচুয়ালি মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হলো। তাতে দেখা যাচ্ছে যে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়। এক্ষেত্রে দেখো এই জিনিসটা কিন্তু পুরোপুরি অর্গ্যানিক ব্যাপার, এখানে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না। তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন ম্যানিওর। আর কম্পোস্ট ম্যানিওর হচ্ছে অ্যাকচুয়ালি যখন কোনো সময় ফার্মিয়ার্ড ম্যানিওর মানে পচা পাতা বা ধরো শাকসবজির খোসা থেকে যে সারটা তৈরি করা হয়েছে তার সাথে কেমিক্যাল সার অর্থাৎ ইউরিয়া সার বা এনপিকে সার যেটাকে সুফলা বলা হয়, সেগুলো একটা রেশিওতে মিশিয়ে যখন সার তৈরি করা হচ্ছে তখন সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলছে কম্পোস্ট ম্যানিওর। তাহলে এইগুলোই দেখো যে ম্যানিওর যেটা আমরা সার হিসেবে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। আর অন্যদিকে দেখা যায় ফার্টিলাইজার। ফার্টিলাইজার বলতে বোঝানো হয় কোনো মাইক্রো অর্গানিজম, মানে এটা পচা জিনিস বা অর্গ্যানিক মেটেরিয়াল নয়, এটা হচ্ছে ডাইরেক্ট কোনো মাইক্রো অর্গানিজম যেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করছি সার হিসেবে। যেমন সব থেকে কমন আমরা যেটা জানি যে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলেতে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা নডিউল তৈরি করে, এবং এই ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজিনেজ বলে একটা এনজাইম তৈরি করে যেটা দিয়ে বাতাস থেকে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পায় তাদেরকে যোগ করে অ্যামোনিয়া তৈরি করে। তো নাইট্রোজিনেজ যে যে জিনটা থেকে তৈরি হয় সেটাকেই বলা হয় নিভ জিন। তো অ্যাকচুয়ালি রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে নিভ জিন নাইট্রোজেন ফিক্সিং জিন থেকে নাইট্রোজিনেজ এনজাইমটা তৈরি হয়। আর এইখানেতে যেহেতু দেখো এরা অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, সেই জন্য যেখানে এই ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন ফিক্সেশন করে তার আশপাশের পরিবেশের মধ্যেতে কিন্তু অক্সিজেন থাকার মানে সেখানে যায় না, মানে অক্সিজেন থাকলে এরা এই কাজটা করতে পারবে না। সেই জন্য এই ব্যাকটেরিয়াটা কিছু হিমোগ্লোবিনের মতো কম্পোনেন্ট তৈরি করে চারপাশেতে জমিয়ে রেখে দেয়, যেগুলোকে বলা হয় লেগ হিমোগ্লোবিন। লেগুমিনোসি প্ল্যান্টে হিমোগ্লোবিনের মতন স্ট্রাকচার। এই লেগ হিমোগ্লোবিন কি করে যে এই এনভায়রনমেন্ট যেখানে ব্যাকটেরিয়াটা রয়েছে সেখানে তো অক্সিজেন যেগুলো রয়েছে সেগুলোকে সব শোষণ করে নেয়, যার জন্য পুরোপুরি একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ওরা ঠিকমতো নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। সেই জন্য এই রুট নডিউলগুলোকে কাটলেই ভেতরটা লালচে মতো দেখতে লাগে, তার কারণটা হচ্ছে কিন্তু এই লেগ হিমোগ্লোবিন। অন্যদিকে কিছু ফ্রি লিভিং ব্যাকটেরিয়া আছে যেমন ক্লস্ট্রিডিয়াম বা অ্যাজোটোব্যাক্টার, এরা কিন্তু চাষের জমির যে জল থাকে সেই জলেতেই থাকে এবং ওরা কিন্তু ওখানে থেকেই নাইট্রোজেন ফিক্সেশন করে। আবার কিছু সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল আছে, নস্টক, অ্যানাবিনা, এরা দেখা যায় যে জলের মধ্যেও থাকতে পারে। আবার অ্যানাবিনা যেমন অ্যাজোল্লা বলে একটা ফার্নের সাথে মিথজীবী সম্পর্ক স্থাপন করে সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে এই অ্যাজোল্লা অ্যানাবিনা। এই অ্যাজোল্লা যে রুট পকেট এখানে থাকে সেই রুট পকেটের মধ্যেই অ্যানাবিনা গ্রো করে, এবং সেখান থেকেই তারা কিন্তু মানে একটা সিম্বায়োটিক রিলেশনশিপে নাইট্রোজেন ফিক্সেশন করে। এবার নাইট্রোজেন ছাড়াও দেখা যায় আরও অনেক জিনিস, যেমন ফসফেটকে ফিক্সেশন করার জন্য থিওব্যাসিলাস আছে, বা আয়রনকে দেখো সেখানে ফেরোব্যাসিলাস আছে। আবার দেখো বেগিয়াটোয়া, এটা সালফার ফিক্সেশনের জন্য দায়ী। এরকম বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যেগুলো কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ল্যাবরেটরির মধ্যে কালচার করে সেগুলোকে চাষের জমিতে স্প্রে করতে পারি। তাতে দেখা যায় যে এই সমস্ত সারের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই চাহিদাটাকে মিটিয়ে দেয়। কেমিক্যাল পেস্টিসাইডের সাথে সাথে কেমিক্যাল ম্যানিওর বা কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজটাও কমিয়ে দেওয়া হয়। এটা ছাড়াও দেখা যায় মাইক্রোরাইজা বলে একটা জিনিস হয়। মাইক্রোরাইজা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, সেটা হচ্ছে ফার্ন জাতীয় এই ব্যক্তবীজী উদ্ভিদ যেগুলো মানে তোমার জিমনোস্পার্ম, যেগুলো জিমনোস্পার্মের সাথে অ্যাকচুয়ালি ছত্রাকের একটা মিথজীবী সম্পর্ক দেখা যায়। যে অ্যাকচুয়ালি দেখো এখানেতে এটা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ জিমনোস্পার্ম, যেটাকে অ্যাকচুয়ালি বলছে পাইনাস, সাইকাস, এই গাছগুলোর মূলের সাথে দেখো এখানেতে মাইক্রোরাইজা ছত্রাকের একটা মিথজীবী সম্পর্ক। এবার ছত্রাকের যে ব্যাপারটা, ছত্রাক এই চারপাশ থেকে নিউট্রিয়েন্ট নিয়ে সেটা সাপ্লাই করে, সেটা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদকে, এবং উল্টো দিকে ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম পাইন গাছ সে যে খাবারটা প্রিপেয়ার করছে তার একটা পার্সেন্টেজ দিয়ে এই ফাঙ্গাসটাকে বাঁচিয়ে রেখেছে। এই ফাঙ্গাস কিন্তু আবার দেখো লেগুমিনোসি প্ল্যান্টের সাথেও বা সিম্বিগোত্রীয় উদ্ভিদের সাথেও কিন্তু এরা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করতে পারে। তো এই ধরনের এই যে ফাঙ্গাসের সাথে জিমনোস্পার্মের যে ইন্টার রিলেশনশিপ, এইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় মাইক্রোরাইজা। এবং দেখো ওই ফাঙ্গাসের যে অ্যাকচুয়ালি রুট যেগুলো থাকে, বা এগুলোকে রুট বলে না, যদিও এগুলোকে বলে হাইফি, হাইফিগুলো দেখো জিমনোস্পার্মের যে রুট সেই রুটের ভেতর দিয়ে দিয়ে দেখো ঢুকিয়ে দিয়েছে, এবং সেইখান থেকে একটা সিম্বায়োটিক রিলেশনশিপও তৈরি করছে। এইটাই হচ্ছে মাইক্রোরাইজা। এবার মাইক্রোরাইজা দু রকম হয়, একটা হচ্ছে একটোমাইক্রোরাইজা, একটা হচ্ছে এন্ডোমাইক্রোরাইজা। অ্যাকচুয়ালি ফাঙ্গাসের যদি যে হাইফিগুলো অ্যাকচুয়ালি দেখো জিমনোস্পার্মের রুটের মধ্যে ঢুকেছে, সেগুলো যদি সেলের ভেতরে না ঢুকে
সেল ওয়ালের গা দিয়ে দিয়ে যায়, যেমন দেখো এই ছবি, এই দিকের ছবিটায় দেখাচ্ছে, কেউ কিন্তু সেলের ভেতর ঢোকেনি। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় একটোমাইকোরাইজা। আর যদি কোনো সময় দেখা যায় হাইফিগুলো অ্যাকচুয়ালি সেলের যে সেলগুলো রয়েছে রুটের, সেই সেলের ভেতরে ভেতরে ঢুকে গেছে, তখন সেই ধরনের জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। তো মাইকোরাইজা দুটো টাইপের হয়, একটা হচ্ছে একটোমাইকোরাইজা, একটা এন্ডোমাইকোরাইজা। এবার যখনই দেখো এই এন্ডোমাইকোরাইজা ভেতরের দিকে ঢোকে, ভেতরের দিকে দেখো সেলের ভেতর ঢুকলেই সেটা হয় একটা নেটওয়ার্কের মতো তৈরি করে, বা ভেতরে ঢুকে একটা ভেসিকেল বা একটা প্রকোষ্ঠের মতো তৈরি করে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি এন্ডোমাইকোরাইজা যেগুলো হয়, এই এন্ডোমাইকোরাইজার আর এক নাম হচ্ছে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। ভেসিকুলার কেন বলছে, কারণ ভেসিকেলের মতো স্ট্রাকচার, আর আরবাসকেল কথাটার অর্থ হচ্ছে নেটওয়ার্ক। তো সেই জন্য এইটাকে বলা হয় ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, বা শর্টে বলা হয় ভ্যান। যেমন খুব কমন এক্সাম্পল হচ্ছে গ্লোমাস, এটা খুব আসে, একটু মনে রাখবে যে এটা হচ্ছে একটা এন্ডোমাইকোরাইজার এক্সাম্পল, গ্লোমাস। এবং সেটাও দেখো যে জিওসিফন বলে আরও একটা স্পিসিস আছে পাইরিফর্মিস, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা ওই ভ্যান বা এন্ডোমাইকোরাইজার আর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল।